নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো সাপের প্রতিশোধ। গল্প লেখায় ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। শুরু করছি আজকের গল্প, সাপের প্রতিশোধ। অমর যোশী এবং স্ত্রী সাবিত্রী যোশী। মিস্টার যোশী রেলের কর্মী ছিলেন, তাই তিনি তাঁর স্ত্রীকে এই জায়গা ওই জায়গা বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে বেড়াতেন, অর্থাৎ যেখানে যেমন তার পোস্টিং হতো কাজে। তাদের বিবাহের 5 বছর পর মিস্টার যোশী গ্রামের বাড়ির কাছে পোস্টিংয়ের জন্য একটা আবেদন করলেন এবং তার আবেদনটি গ্রাহ্য হলো। তারপর গ্রামের বাড়িতে আসার পর ওনার স্ত্রী গর্ভবতী হলেন। ওনাদের একটা ফুটফুটে কন্যা হলো, মিশকা। খুব মিষ্টি সেই মেয়েকে নিয়ে তাদের সুখের সংসার। কিন্তু মেয়ে বড় হওয়ার সাথে সাথে তারা লক্ষ্য করছিলেন তাদের মেয়ের চোখটা কেমন সাপের চোখের মতো হয়ে যাচ্ছে। কখনো কখনো মেয়েটির চোখের মনির মধ্যে তারা একটি সাপের প্রতিচ্ছবি ফুটে উঠতে দেখতে লাগলেন। তারা ভীষণ ভয় পেলেন। অনেক ডাক্তার দেখালেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। মেয়েটি আস্তে আস্তে বড় হয়ে উঠতে লাগলো। তাঁরা লক্ষ্য করলেন মেয়েটির জিভও কেমন যেন সাপের মতো চেরা হয়ে যাচ্ছে। এসব দেখে অমর যোশী ও তার স্ত্রী সাবিত্রী যোশী ভীষণ ভয় পেয়ে গেলেন। তারপর তাদের এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে পরামর্শ করে তাঁরই চেনা এক যোগী পুরুষের সাথে যোগাযোগ করে কথা বললেন। সেই যোগী পুরুষটি তাঁর ধ্যানের মাধ্যমে সমস্ত ঘটনা খতিয়ে দেখলেন। তারপর মিস্টার যোশীকে ও তাঁর স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনারা কি কখনো কোনো সাপের হত্যা করেছিলেন? যোগীর কথা শুনে মিস্টার যোশী ও মিসেস যোশী মুখ তাকাতাকি করলেন। তারপর ওনারা যোগীকে জানালেন যে তাদের গ্রামের বাড়িতে মিসেস যোশী গর্ভবতী থাকাকালীন একটা ভয়ানক সাপকে ওনারা বাড়ির ভিতরে দেখেছিলেন। অনেকবার দেখার ফলে আতঙ্কে তারা সাপটিকে হত্যা করেছিলেন। তখন যোগী বললেন, ওই সাপটাই নাকি প্রতিশোধ নেবার জন্য তাদের মেয়ের মধ্যে প্রবেশ করেছে। ওই সাপটা কোনো সাধারণ সাপ না, ওটা একটা বাস্তু সাপ। সাপটিকে মেরে ওনারা তার যুগলের থেকে তাকে বিচ্ছিন্ন করেছে, তাই সাপটি এসছে তার প্রতিশোধ নিতে। তখন মিস্টার যোশী এবং তার স্ত্রী জিজ্ঞাসা করলেন যোগীকে, তাহলে করণীয় কি? এখন কি করা যায়? যোগী বললেন, যজ্ঞ করতে হবে, কিন্তু যজ্ঞটা আমার নিজের বাড়িতে করব। পরপর 7 দিনের কঠোর যজ্ঞের পরই হয়তো মুক্তি পাবে সাপটি, আর তার সাথে মুক্তি দেবে মিশকাকেও। সব কথা শুনলেন এবং রাজি হয়ে গেলেন মিস্টার যোশী ও তার স্ত্রী। কিন্তু তারা ওই গ্রামের বাড়িতে থাকতে ভীষণ ভয় পাচ্ছিলেন। তাই ওনারা ঠিক করলেন মেয়েকে নিয়ে শহরে চলে আসবেন, যেটা গ্রামের বাড়ি থেকে অনেকটাই দূরে। কথা মতো তারা তাদের মেয়েকে নিয়ে শহরে চলে এলেন। শহরে এসে প্রথম দিনই তারা তাদের জামা কাপড়ের সুইটকেসটা খুলতেই হঠাৎ ওই সুইটকেসের ভিতরে সেই সাপটাকে দেখতে পেলেন এবং দেখা মাত্রই ওনারা ভীষণ ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তারা ঘর থেকে বেরিয়ে চলে এলেন সবাই মিলে। আবার খানিক পরে ঘরে গিয়ে আর কোথাও সাপটিকে খুঁজে পেলেন না। তারা ভীষণ ভয়ে থাকতে লাগলো। এই কথাটা তারা যোগীকে ফোন করে জানালেন। এরপর যোগী নিজের বাড়িতে ফিরে পরদিন থেকে যজ্ঞ শুরু করলেন। প্রথম দিন যজ্ঞ হওয়ার পর মিস্টার যোশী ও তার স্ত্রী দেখলেন মেয়ে প্রায় বেশিরভাগ সময়ই সাপের মতো আচরণ করছে।
ঘন ঘন চেরা জিভ বের করছে, চোখ দুটো জল জল করছে, ঠিক যেমন সাপ বের করে। সারা সারা রাত প্রায় ওনারা জেগে কাটাতে লাগলেন। ভয়ের চোটে তারা কেউ দু চোখের পাতা এক করতে পারলেন না। পরপর 3 দিন যজ্ঞ করার পর ওনারা মেয়ের মধ্যে পার্থক্য দেখতে পেলেন। ধীরে ধীরে মেয়েটির চোখ স্বাভাবিক হতে লাগলো, মেয়েটির আচরণেও পরিবর্তন দেখা দিতে লাগলো। ওনারা সেটা ফোন করে যোগীকে জানালেন এবং যোগী প্রত্যেক দিনের যজ্ঞের পর ওনাদেরকে খবর দিতেন। চতুর্থ যজ্ঞের পর মেয়েটির জিহ্বাও স্বাভাবিক হয়ে গেল। পঞ্চম যজ্ঞের পর মিস্টার যোশী যোগীকে ফোনে জানালেন তার মেয়ে পুরোপুরি সুস্থ। কোনো রকম আগের কোনো আচরণ মেয়েটির মধ্যে আর লক্ষ্য করা যাচ্ছে না, মেয়েটি একেবারে স্বাভাবিক হয়ে গেছে। এদিকে যোগী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছিলেন প্রতিটা যজ্ঞের পর। ষষ্ঠ যজ্ঞের দিন যোগী সাপটিকে নিজের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে দেখলেন, কিন্তু কঠোর বন্ধনে নিজেকে এবং নিজের বাড়িকে বেঁধে রাখার ফলে সাপটি বাড়ির ভেতরে ঢুকতে পারছিল না। তারপর এলো শেষ যজ্ঞের দিন, অর্থাৎ সপ্তম যজ্ঞ। শেষ যজ্ঞের দিন যোগী নিজেকে ও চারপাশটা খুব ভালো করে বন্ধন দিয়ে যজ্ঞ শুরু করলেন। যজ্ঞ চলাকালীন হঠাৎ করে তিনি অনুভব করলেন প্রচণ্ড পোড়া গন্ধ বেরোচ্ছে। শেষে দেখলেন বাড়ির পাশ থেকে, অর্থাৎ যোগীর বাড়ির পাশে একটি সাপকে যেন কেউ পুড়িয়ে মেরেছে, অর্থাৎ সাপটি যজ্ঞের দ্বারা মারা গেছে। শেষ হলো সাপের প্রতিশোধ। আমার গল্পটির সাথে যদি কেউ কোথাও কোনো মিল পান তবে তা ইচ্ছাকৃত নয়, নেহাতি কাকতালীয়। গল্পটি গল্পের ছলে নেওয়ারই অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।